পাকিস্তানের মানচিত্রের দিকে তাকালে সবচেয়ে বড় যে অংশটি চোখে পড়ে তার নাম বেলুচিস্তান। দেশটার সবচেয়ে বড় প্রদেশ, যেটা পাকিস্তানের প্রায় অর্ধেক জায়গা জুড়ে আছে। কিন্তু সেই প্রদেশের মানুষ প্রতিদিন রাস্তায় নেমে একটাই কথা বলছে, আমরা স্বাধীন হতে চাই। পাকিস্তান বলছে ভারত আর আফগানিস্তান মিলে ষড়যন্ত্র করছে দেশটাকে ভেতর থেকে ভাঙার জন্য। কিন্তু কেন বেলুচিস্তানের মানুষরা আজ পাকিস্তানের পতাকা মানতে নারাজ? কেন তরুণরা খাতা কলম ফেলে হাতে তুলে নিচ্ছে অস্ত্র? পাকিস্তানকে ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো করার পেছনে কি ভারত বা আফগানিস্তানের মতো বাইরের কোনো দেশের হাত আছে, নাকি নিজেদের দেশের ভেতরেই দশকের পর দশক ধরে চরম বৈষম্য আর শোষণের শিকার হচ্ছেন বেলুচিস্তানের সাধারণ মানুষ? কেন একটি দেশের সবচেয়ে বড় প্রদেশের সাধারণ মানুষ আজ বাধ্য হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছে? আজ আমি আপনাদের শোনাবো বেলুচিস্তানের গল্প, শোনাবো এমন এক বঞ্চনার ইতিহাস যা জানলে আপনার মনে প্রশ্ন জাগবে, পাকিস্তান কি তবে ভেঙে যাচ্ছে? এশিয়ার বুকে কি জন্ম নিতে চলেছে আরেকটি নতুন রাষ্ট্র? চলুন আজকে খুঁজে বের করি বেলুচিস্তান কেন পাকিস্তান থেকে আলাদা হতে চায়। গল্পটা শুরু হয় 1947 সালে। ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যাচ্ছে তখন বেলুচিস্তান ছিল কালাত নামে একটি স্বাধীন রাজ্য। 1947 সালের 11ই আগস্ট পাকিস্তান নিজেই কালাতকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কালাতের রাজা তখন ঘোষণা দিলেন, আমরা স্বাধীন। কিন্তু এই স্বাধীনতা টিকল মাত্র কয়েক মাস। 1948 সালের এপ্রিল মাসে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনী কালাতের দিকে অগ্রসর হয়। কালাতের রাজা বাধ্য হয়ে আত্মসমর্পণের কাগজে সই করলেন। বেলুচ জাতীয়বাদীরা আজও এটাকে বলে জোরপূর্বক দখল। এখান থেকে শুরু হয় সেই ক্ষত যেটা আজ পর্যন্ত শুকায়নি। এখন একটু থামুন আর চিন্তা করুন, পাকিস্তান তৈরি হয়েছিল একটাই যুক্তিতে, ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র। কিন্তু সেই রাষ্ট্রের ভেতরেই ছিল সম্পূর্ণ ভিন্ন ভাষা, সংস্কৃতি আর ভিন্ন অর্থনীতির মানুষ। পূর্ব পাকিস্তানের মানুষ মানে আমাদের পূর্বপুরুষরা অভিযোগ করেছিলেন, পশ্চিম পাকিস্তান আমাদের পাট বিক্রি করে টাকা কামায়, সেই টাকা খরচ হয় করাচি আর লাহোরে। আমাদের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, আমাদের সেনাবাহিনী তো জায়গা নেই, প্রশাসনেও জায়গা নেই। এই বঞ্চনার ফলাফল কি হয়েছিল তা আমরা সবাই জানি। এখন বেলুচিস্তানের মানুষের অভিযোগগুলো শুনুন। তারা বলছে, আমাদের মাটির নিচে গ্যাস আছে, সোনা আছে, তামা আছে, গোয়াদর বন্দর দিয়ে চীনের সাথে পাকিস্তানের কোটি কোটি ডলারের ব্যবসা হচ্ছে। কিন্তু আমরা এখনও পাকিস্তানের সবচেয়ে গরিব প্রদেশ। আমাদের শিক্ষা নেই, চিকিৎসা নেই, পানিও নেই। ঠিক একই অভিযোগ আজ জোরালোভাবে শোনা যাচ্ছে বেলুচিস্তানের রুক্ষ পাহাড় থেকে। বাংলাদেশ হারানোর পর পাকিস্তানকে তাহলে কোনো শিক্ষাই নেয়নি? আসুন একটু গভীরে যাই। বেলুচিস্তানের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পাকিস্তানের মোট আয়তনের প্রায় 44%, অর্থাৎ প্রায় অর্ধেক পাকিস্তান জুড়েই আছে এই বেলুচিস্তান। শুধু আয়তনে নয়, সম্পদেও ভরপুর এই অঞ্চলটি। প্রাকৃতিক গ্যাস, কয়লা, সোনা, তামা, ইউরেনিয়াম কি নেই এখানে? 1952 সালে বেলুচিস্তানের সুই নামক এলাকায় প্রথম বিশাল গ্যাসের খনি পাওয়া যায়। পাকিস্তানের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার অন্যতম মূল চালকশক্তি এই সুই গ্যাস। কিন্তু অবাক করা এবং চরম হতাশার বিষয় হলো, যেই মাটি থেকে এত গ্যাস উঠছে সেই মাটির মানুষের ঘরেই আগুন জ্বলে না। সুই এলাকা থেকে গ্যাস পাইপলাইনে করে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে পৌঁছে গিয়েছিল কয়েক বছরের মধ্যেই। কিন্তু বেলুচিস্তানের রাজধানী কোয়াটাতে সেই গ্যাস পৌঁছাতে সময় লেগেছে প্রায় 30 বছর। বেলুচিস্তানের সাধারণ মানুষ পাকিস্তানের সবচেয়ে দরিদ্র। এখানকার শিক্ষার হার সবচেয়ে কম, রাস্তাঘাট অনুন্নত এবং চিকিৎসা ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। সম্পদের পাহাড়ে বসেও সাধারণ মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এটাই কি তাদের সবচেয়ে বড় অপরাধ? 2006 সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের নির্দেশে সামরিক বাহিনী হত্যা করে বেলুচদের সবচেয়ে বড় নেতা আকবর বুগটিকে। এই ঘটনাটি ছিল বেলুচিস্তানের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। এরপর থেকেই বেলুচিস্তানের আন্দোলন আরও বেশি উগ্র এবং সশস্ত্র রূপ নেয়। আজকের বেলুচিস্তানের দিকে তাকালে আপনার গা শিউরে উঠবে। সেখানকার সবচেয়ে বড় ট্র্যাজেডির নাম মিসিং পারসন বা নিখোঁজ ব্যক্তি। হাজার হাজার তরুণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীকে রাতের আধারে তুলে নেওয়া হয়। মাসের পর মাস, বছরের পর বছর তাদের কোনো খোঁজ মেলে না। পরিবারের সদস্যরা, বয়স্ক মা বাবারা রাস্তায় রাস্তায় ছবি হাতে নিয়ে ঘুরে বেড়ান প্রিয়জনদের খোঁজে। রাজনৈতিক অবস্থা এতটাই কোণঠাসা যে সাধারণ মানুষ এখন আর কোনো শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের উপর
বিশ্বাস রাখতে পারছে না। সরকারের চরম দমন নিপীড়নের ফলে তরুণরা বাধ্য হয়ে হাতে তুলে নিচ্ছে অস্ত্র। তৈরি হয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি বা BLA এর মতো একাধিক সশস্ত্র গোষ্ঠী। তারা এখন সরাসরি পাকিস্তান সেনাবাহিনী এবং সরকারি স্থাপনায় হামলা চালাচ্ছে। এবার আসি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। বেলুচিস্তানের এই আগুন কি বাইরের কোনো দেশ উস্কে দিচ্ছে? পাকিস্তান সবসময় অভিযোগ করে আসে যে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং আফগানিস্তান বেলুচ বিদ্রোহীদের অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে। উদ্দেশ্য পাকিস্তানকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। অন্যদিকে ভারত বরাবর এই অভিযোগ অস্বীকার করে, কিন্তু এই ডকুমেন্টারিতে একটা নাম বারবার আসবে, মাহারাং বালোচ। মাত্র 32 বছর বয়সী এই নারী ডাক্তার হয়ে উঠেছেন বেলুচিস্তানের সবচেয়ে বড় প্রতিবাদী কণ্ঠস্বর। তার বাবাকে 2011 সালে নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে যায়, পরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার ভাইকেও 2017 সালে তুলে নেওয়া হয়েছিল। মাহারাং বড় হয়ে গুম হওয়া মানুষদের পরিবারগুলোর পক্ষে লড়াই শুরু করেন। মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে গত 2 দশকে বেলুচিস্তান থেকে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছে। কেউ কেউ বছরের পর বছর পর ফিরে আসে শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে, আর অনেকে কখনোই ফেরে না। মাঝে মাঝে অচেনা কবরে তাদের বিকৃত মরদেহ পাওয়া যায়। 2025 সালের মার্চে মাহারাংকে গ্রেপ্তার করা হয়। 2026 সালে একটা বিতর্কিত মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। টাইম ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 জনের তালিকায় নাম ওঠা এই নারী আজ জেলে বসে আছেন। এই একটা ঘটনাই বলে দেয় বেলুচিস্তানের শান্তি আর নিয়ন্ত্রণ, এই দুইটার মধ্যে পার্থক্য ঠিক কতটা। 77 বছর আগে একটা রাষ্ট্র জন্ম নিয়েছিল একটা প্রতিশ্রুতি নিয়ে, সবাই সমান। কিন্তু বেলুচিস্তানের রাস্তায় হাঁটা মানুষগুলো বলছে সেই প্রতিশ্রুতি আমাদের কাছে কখনো পৌঁছায়নি। এখন প্রশ্ন হলো, এটা কি আরেকটা 1971-এর দিকে এগোচ্ছে, নাকি ইতিহাস এবার অন্যভাবে লেখা হবে? আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর যদি এই ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিনের দুনিয়ায় এমন সব সত্য খুঁজে আনি যা কেউ আপনাকে সহজে বলবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।